হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্বে আমরা জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে পৌঁছে গেছি আসামের দুধনই। মেঘালয় সিরিজের তৃতীয় অর্থাৎ এই পর্বে আমরা বেরিয়ে পড়ছি ইনস্টাগ্রাম ফেমাস ওয়ারিচোড়া এক্সপ্লোর করতে। কিন্তু আগেই বলে রাখি, যেহেতু নর্থ ইস্টে এই প্রথমবার এসেছি, এখানকার মানুষ, রাস্তাঘাট, খাওয়ার দাওয়ার একদমই নতুন আমার কাছে, তাই প্রত্যেকটা জিনিস একটু খুঁটিনাটি এক্সপ্লোর করতে সময় লেগে যাচ্ছে। এই পর্বে আমরা সিজু কেভ অব্দি পৌঁছাবো, কিন্তু প্রমিস করছি যে আপনাদের যদি মোটো ভ্লগ ভালো লাগে তাহলে আপনাদের বোর হতে দেবো না। রাস্তার প্রত্যেকটা টার্ন, প্রত্যেকটা ডিটেলস আর আড্ডা সে তো আসছেই। চলুন তার আগে এখন মূল গল্পে ফিরি। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দুধনই, আসাম। নামটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, তো কালকে হোটেলে যে দাদারা দায়িত্বে আছেন ওনাদের জিজ্ঞেস করলাম নামটা কি দুধনই নাকি দুধ নাই। তো ওনারা বললেন লোকালাইটস যারা আছেন তারা বলেন দুধনই, কিন্তু বাইরের থেকে ইংলিশ প্রনাউন্সিয়েশনটা যারা করেন তারা দুধ নাই বলে থাকেন। তো দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্সিয়েট ওনারা করেন না, দুটো নামই চলে। সকালবেলাটা বেশ রিফ্রেশিং এখানে। তো এই গাছের তলায় ঠিক এই জায়গাটায় এইখানটায় বসে দেখলাম দাদারা আড্ডা মারছেন। আবার বলছি দাদা বলতে যারা হোটেল কর্তৃপক্ষ আছেন তারা। তো ওনারা ওখানে বসে আড্ডা মারছিলেন, আমাদের ইনসিস্ট করলেন জয়েন করার জন্য। মোটামুটি ঘন্টা দেড়েক তো আড্ডা মেরেছি। তো ওনাদের মধ্যে একজন দেখলাম বাইকার ছিলেন, ওনার আগে একটা রয়্যাল এনফিল্ড ছিল, একটা হার্লে ডেভিডসন 750 ছিল। তো সেগুলো নিয়ে অনেকক্ষণ গল্প হলো, কোথায় কোথায় গেছেন, কি কি করেছেন, হেভি মজা হয়েছে। তার সাথে ওনারাই বন্দোবস্ত করে দিয়েছিলেন ডিনারের পাশে কোনো একটা দোকান থেকে, কারণ ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছিল যে সময় আমরা চেক ইন করেছি। খাওয়ার দাওয়ার এখানে খুব ভালো, থাকাও খুব সস্তা। এই যে রুমটা আমাদের পড়েছে দুটো আলাদা আলাদা ডাবল বেড নিয়ে 1000 টাকা, মানে 1000 টাকায় আমরা 4 জন কালকে থাকলাম, 250 রুপিস পার হেড। আর খাওয়া দাওয়া বলতে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম, 200 টাকা পার হেড পড়েছে। সত্যি কথা বলতে আমরা খাওয়ার শেষ করতে পারিনি। একটা সবজি ছিল, তার সাথে শাক ছিল, ডাল, ভাত, মাংস অনেকটা, ভাত আবার এক্সট্রা পাঠিয়েছিল। তো মানে আলাদাই ব্যাপার হয়েছে খাওয়া দাওয়াটা। আমরা এখানে ভাবলাম আসামে আসবো, এখানে আসামে পর্ক ট্রাই করবো না। ওনাদের বলাতে একটা ড্রাই পর্ক দেশি স্টাইলে বানানো, পুরো নট মানে সোয়া সস ওই সব, একদম দেশি স্টাইলে, হলুদ, কাঁচা লঙ্কা ওইভাবে বানানো। সেটা আমাদের পড়লো 260 টাকা। দারুণ খেতে ছিল। তো মোট কথা কালকে রাত্রে আড্ডা খাওয়া দারুণ হয়েছে। এখানে আমাদের বাইকগুলো রয়েছে, 3টে বাইকই পুরো জমে গেছে ঠান্ডায়। কালকে যে অফরোড ছিল এই জায়গাটায়, মাডগার্ডের যে এক্সটেনশনটা অ্যাক্সেসরি হিসেবে লাগিয়েছিলাম এটা পুরো খুলে গেছে। তো এই জায়গাটা গাম দিয়ে স্টিক করা ছিল, এটা আর টেকেনি। এখানটা কালকে রাত্রে ডেনড্রাইট দিয়ে এই যে স্টোন চিপ দিয়ে আটকে রেখেছি। তো দেখা যাক সকালে স্টোন চিপটা সরিয়ে দেখবো এটা পুরো আটকালো নাকি এটাকে বাতিল করে দিয়ে যেতে হবে। বাকি কালকে তো কথাই হয়েছে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওয়ারিচোড়া। রেডি হয়ে বেরোবো। প্ল্যান ছিল 6টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু এখন 5:45 অলরেডি বাজে, আমরা রেডি হতে পারিনি কারণ আমাদের রুমে জল শেষ হয়ে গেছে। তো দাদারা মানে যারা দায়িত্বে আছেন তারা এইখানে এই রুমে আছেন, ওনাদের বলাতে এইখানটা পাম্প চালিয়ে দিয়েছেন। কালকে রাত্রে আমরা কল করেছিলাম ওয়ারিচোড়া হোমস্টেতে আরেকবার। ওনারা বললেন ওখানটায় কোনো রুম আজকে নেই। তো একটা টেন্ট পেয়েছি, একটা না সরি 2টো টেন্ট পেয়েছি, ওটাতে আমাদের ম্যানেজ করতে হবে। বাকি খাওয়ার দাওয়ার তো ওখানে গিয়ে দেখতেই পাবো, অবভিয়াসলি বন্দোবস্ত হয়েই যাবে। নেটওয়ার্ক ওনারা বললেন শুধু এয়ারটেল আছে। গুড মর্নিং ঋষভ। কতক্ষণে বেরোবি? কতক্ষণে? কটা বাজছে? বেজেতে যাচ্ছে অনেক ভাই, 6:30 বাজে। এর থেকে লেট করা যাবে না। দেখলো বাথরুমের মধ্যে জল চলে এসছে। 1 ঘন্টার মধ্যে হয়তো সবাই রেডি হয়ে যাবে। ট্রাই কর 8 ঘন্টার মধ্যে। চল ডাকি বাকিদের। গুড মর্নিং। এই ছেলেটা বলেছে ভোরবেলা উঠবে, আর এমন একটা অ্যালার্ম লাগিয়েছে মানে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তোর ওটা কোথা দিয়ে পেয়েছিস অ্যালার্মের টোনটা? ওটা পুরো যুদ্ধের অ্যালার্ম ছিল। আমি বন্ধ করছি। উঠতে হবে তোকে, আমি এতক্ষণ ডাকিনি বিকজ জল শেষ ছিল। এবার জল চলে এসছে, ওঠ, ফ্রেশ হয়ে বেরোতে হবে। 15 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি ওঠ বেরোনোর জন্য। গুড মর্নিং। তাড়াতাড়ি তাড়াতাড়ি। লাস্ট দুদিনে আমার চলেছে টোটাল 986.7 কিলোমিটার, মানে টোটাল 1000 কিলোমিটার চলে গেছে দুদিনে।
আমরা কালকে ছিলাম ভুবন রিসর্টে, তো এখন রুমটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা ছিলাম রুম নাম্বার 3-এ। লেটস গো। তো প্রথমে আমাদের একটু পেট্রোল ভরিয়ে নিতে হবে, কারণ যেখানে যাচ্ছি ওখানে কোনো পেট্রোল পাম্প নেই। নেটওয়ার্কও কি পাবো কোনো আইডিয়া নেই। বাট ওনারকে যখন কল করেছিলাম বাড়িচড়া হোমস্টেতে, উনি বলছিলেন এয়ারটেল সিমের হয়তো নেটওয়ার্ক পাওয়া যেতে পারে। তোর और জায়গা पे थोड़ा और दीजिए, उधर पेट्रोल पंप नहीं मिलेगा। बस 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 बस। দিনের প্রথম ফিউলিং, এটা 5th ফিউলিং ওভারঅল ট্রিপের। 970 টাকা 78 পয়সা, 9.8 লিটার্স ফিউলিং ডান। শুধু আমার না, ওইদিকে রয়েছে শ্রীরূপ, ওইদিকে রয়েছে ঋষভ, সবার ডান। আর আমি এটাতে বাড়ি থেকে একটু কেরোসিন নিয়েছিলাম এতটা, তার সাথে পেট্রোল মিশিয়ে নিলাম। এটা মেনলি চেন ক্লিন করার জন্য ইউজ করি। তো আরেকটা ঢাকনা আছে, ওটার মধ্যে একটা ছোট্ট ফুটো করা আছে, ওটা লাগিয়ে স্প্রে করে চেনটা ক্লিন করি। দুদিন থেকে পেট্রোল ভরছি, খালি মনেই পড়ছিল না যে এটাকে মিশাতে হবে। আজকে সকালে চেন ক্লিন করতে গিয়ে দেখি আরে শুধু কেরোসিনটা পড়ে আছে, ভালোভাবে অতটা ক্লিন হয়নি। কাজ চলার মতো হয়ে গেছে যদিও, এবার একটু গিয়ে ভালোভাবে ক্লিন করে নেবো। কেরোসিন আর পেট্রোলের মিক্সচার খুব ভালো ক্লিন করে। আর যারা ভাবছেন ওটা চেনের ক্ষতি করে, না করে না। মাঝখানে যে রাবারের প্যাডিং গুলো থাকে ওটা এটা ক্ষতিগ্রস্ত হয় না। ওটা একমাত্র ক্ষতিগ্রস্ত হয় যদি কেউ পোড়া মোবিল মানে ইঞ্জিন অয়েল যেটা, সেটা যদি কেউ চেনে ইউজ করে অ্যাজ লিউব, তাহলে সেটা ক্ষতি করে। বাকি WD-40, ডিজেল বা পেট্রোল, এই সমস্ত জিনিস ওটা ক্ষতিগ্রস্ত হয় না। আমি একদম ভেরিফাই করে নিয়েছি জিনিসটা, নিজের চেনে অনেক দিন থেকে ইউজ করছি। ট্রিপে বেরোলে অবভিয়াসলি এতদিন WD-40 ইউজ করতাম, এখন আস্তে আস্তে সব দিক থেকে একটু বাজেট কাটার চেষ্টা করছি। এটা এখন নতুন টোটকা আমার। এদিকে রয়েছে পেট্রোল পাম্পটা, যেখান থেকে পেট্রোল ভরালাম। আর এই রাস্তায় আমরা যাচ্ছি, গিয়ে দুধনয়ের মোড় থেকে রাইট নেব। কিন্তু তার আগে একটুখানি হল্ট নিলাম, ভাবলাম ব্রেকফাস্টটা করেই যাই। তো রাস্তার পাশে একটা দোকান রয়েছে, তো এখানে আমরা এখন খেতে বসছি পরোটা, সবজি, এই সমস্ত কিছু। বেস্ট পার্ট হচ্ছে এখানে দেখলাম সকালবেলায় এগ রোল, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন সবকিছু পাওয়া যায়। এটা আইডিয়া ছিল না। তো ভাবলাম রোল তো সবসময় খাই, কিন্তু ব্রেকফাস্টে একটা জায়গায় যে নর্মালি রোল পাওয়া যায় সেটা এবার ছাড়ি কেন। পরোটা অর্ডার দিয়েছি, তার সাথে এগ রোল অর্ডার দিয়েছি। প্রথমে ভাবছিলাম একটু এগিয়ে গিয়ে রাস্তায় খাবো, তারপর ঋষভ খালি ব্রেক নেয় খাওয়ারের জন্য। তো আমি বললাম যে একবারে খেয়ে দিয়ে তারপর বেরোবো। তারপরে দেখলাম ঋষভ সকালে মায়ের সাথে কথা বলছে, ওর মা পই পই করে বলে দিয়েছে একদম খেয়ে দিয়ে বেরোবি। তাই আর রিস্ক নিলাম না, কাকিমার এগেনস্টে যাওয়া যাবে না এখন। এই যে পরোটা, তার সাথে ডাল আর আলুর সবজি, চাটনি, একটুখানি আলু ভাজা, কমপ্লিমেন্টারি মিষ্টি, অ্যান্ড এগ রোল। ভাবিনি ব্রেকফাস্টে কোনোদিন এগ রোল দেখবো কোথাও। চিয়ার্স। ব্রেকফাস্ট কাম লাঞ্চ ডান। এত ফাটিয়ে খেয়েছি, বাপরে বাপ, পেট পুরো ভর্তি। আমরা গোটা 4 থেকে 5টা করে পার হেড পরোটা, তার সাথে আমি খেলাম 2টো এগ রোল, রিনা খেলো 1টা এগ রোল, ঋষভ খেলো 1.5 খানা। তো প্রচুর খাবার খেয়েছি, প্রচুর মানে প্রচুর। তারপরে আবার কি ডিমের পোচ ছিল, ডাবল ডিমের আবার। তো কাকিমা একদম লোড আপ করিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে? এবার যদি বলে দাঁড়াতে, এবার কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। এই হচ্ছে 4 রাস্তার মোড়, আর এইখান থেকে আমরা নিয়ে নেবো রাইট। বাই দ্য ওয়ে, আমরা যে হোমস্টেটাতে ছিলাম কালকে, সেটা আরেকটু এগিয়ে গিয়ে, ওই মেন রোড থেকে আরেকটু এগিয়ে গিয়ে ডান হাতে পড়বে। আমি এই সমস্ত ডিটেলস অ্যাড করে দিচ্ছি ডেসক্রিপশনে। যদি আমাদের এতটা খুঁজতে হয়েছে কারণ এখন বিয়ে সিজন চলছে, তাই এইদিকে যত হোমস্টে আছে সব বুকড। আদারওয়াইজ এই 4 রাস্তার মোড় থেকে ডান দিকে এগোলে সামনে অনেকগুলো হোমস্টে আছে, কিন্তু হোমস্টে বলুন হোটেল বলুন, ওই আর কি। এই খাওয়া দাওয়া সবকিছু তাড়াতাড়ি সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়িচোড়ার দিকে। দুধনই থেকে রাইট টার্ন নিয়ে সোজা এগোচ্ছি এখন। আর তাড়াহুড়ো করার মেন কারণ হচ্ছে আমরা হোমস্টে অর্থাৎ বাড়িচোড়া হোমস্টেতে ফোন করলাম, আর ওনারা জানালেন যে যদি বাড়িচোড়াতে আমরা যেতে চাই, মানে যেই ক্যানিয়নটা আছে সেখানের জন্য যে নৌকাগুলো ছাড়ে, সেটার এমনিতে লাস্ট টাইমিং হচ্ছে 2টো। তো আমাদের 1:30টার মধ্যে যেভাবেই হোক পৌঁছাতে হবে। গুগল বলছে আমাদের লাগতে চলেছে 4 ঘন্টা 22 মিনিট, এখন যদি 4 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছে। তো একদম টাই টাইমিং, মাঝখানে আর কোনো ব্রেক দেওয়ার তো সিন নেই এমনিতেও, কারণ ভালোভাবে ওই জন্যই খেয়ে নিলাম। তো দেখি সময় মতো পৌঁছাতে হবে। এরকম রাস্তা থাকলে চাপ ছিল না। এখন অবধি যা জানি, লাস্টের 40 কিলোমিটারের স্ট্রেচটা খুব টাফ হতে চলেছে। এর আগে আমি খুব একটা মোটর ব্লগ দেখিনি ওখানে যাওয়ার। জায়গাটা যেরকম ভাবে দেখেছিলাম ইনস্টাগ্রামে, সেরকমই যেন পাই। ভগবান করুক যেন তাই হয়। ভগবান আবার রেগে গেল, বলছে নাস্তিকটা আবার এসছে আমার স্মরণে। এবার ল্যান্ডস্কেপগুলো সুন্দর হতে শুরু করেছে। কালকে রাতে তো অনেক কিছু মিস করে গেছি, সেই রিগ্রেট এখনো ছাড়তেই পারছি না।
নরনারায়ণ সেতু মিস করে গেছি, কিছু ভালো ভালো সিনিক ভিউ, দারুণ কিছু রাস্তা, দারুণ কিছু সার্কুলার টার্ন, জিলিপির মতো পেঁচালো রাস্তা, অনেক কিছু মিস করেছি কালকে রাতে ট্রাভেল করার জন্য। আজকে পুরো ব্যাপারটাকে কভার করতে হবে। ডান দিকে দূরে পাহাড়ের লাইনিং গুলো পুরো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা পুরুলিয়ার ছোঁয়া লাগছে এখানে। এই যে শাল সেগুন ভর্তি এখানে, পলাশ গাছটা শুধু একটু মিসিং। কলকাতা থেকে এত দূর চালিয়ে আসা, 1000 কিলোমিটার ট্রাভেল করা, ফাইনালি উই আর এন্টারিং মেঘালয়া। ওয়েলকাম টু মেঘালয়া। সো আর কি বলবো, আমরা রয়েছি এখন ন্যাশনাল হাইওয়ে 62-তে, আর আমরা এখন মেঘালয়া ঢুকছি। নামগুলো পড়া খুব কষ্ট। বাগমারা, এটা খুব ইজিলি পড়তে পারলাম, 131 কিলোমিটার। নঙ্গাল বিবড়া 79 কিলোমিটার। রংজেং 47 কিলোমিটার। মজা লাগছে এবার। কালকে অবধি একটু ফ্রাস্ট্রেটিং লাগছিল, এবার ব্যাপারটা একটু ঠিক হচ্ছে। 3, 2, 1, I am in মেঘালয়া। ওয়েলকাম এভরিওয়ান টু মেঘালয়া। চলুন এবার এগোই, সময় খুব কম। আজকে আমরা যাচ্ছি ওয়াড়িচোড়া। দেখা যাক ওয়াড়িচোড়া ঘুরতে পারি নাকি বালিচোড়ায় পড়ি। একটু এগোতেই প্রথমে একটা লোকাল মার্কেট। একটু লেটে ক্যামেরাটা অন করলাম, তো যা দেখলাম প্রথমে ছিল সবজির বাজার, তারপরে কিছু হস্তশিল্প, বেতের কিছু কাজের জিনিস ছিল। তারপর যেরকম চাইনিজ মার্কেটগুলোতে হয়, ওই ফ্লিস জ্যাকেট, ওই সমস্ত সবকিছু ছিল। জানি না কি হলো ব্যাপারটা, আসাম থেকে জাস্ট মেঘালয়তে ঢুকলাম, ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল, পাহাড়গুলো একদম কাছে চলে এলো, গাছের সংখ্যা বেড়ে গেল। মানে বর্ডারটা জাস্ট ক্রস করছি, অনেকটা বিশাল ডিস্টেন্সও ক্রস করিনি এখন অব্দি। আমার বাড়ির সামনে অনেকগুলো রয়েছিল বকুল গাছ। তো সেরকম রাস্তাটা যেন থাকে কিছুক্ষণ, কালকের মতো না হয়। যতবার ভালো রাস্তা পাচ্ছি বলছি যে হোক, এবার ভালো রাস্তা, ব্যাস খারাপ রাস্তা শুরু হয়ে যাচ্ছিল। অ্যাজ ইউজুয়াল গোপ্রো আবার ধোকা দিল। আসার পথে একটা দারুণ ব্রিজ পড়েছিল, ডান দিকে দেখলাম ঘাসের জমি, বাঁ দিকে একটা অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ, রিভার, এইভাবে দুটো পাহাড়ের খাঁজ, তার মাঝখান দিয়ে একটা নদী বয়ে এসছে। গোপ্রোতে বকতে বকতে এলাম, এসে দেখছি গোপ্রোটা অনই হয়নি, আবার হ্যাং করে গেছিল। এখানে দাঁড়িয়ে আবার ঠিক করলাম, একটা ছবি তুলে দে না। তারপর চালাতে চালাতে গাড়িটা দেখলাম শেক করে উঠলো, দেখলাম আমার পিছনে রিনা বসে হঠাৎ করে হাত পাচ্ছে ইয়া করে উঠেছে, খুব মজা পেয়েছে। তুই দেখতে পেয়েছিস পিছন দিয়ে? তো এইখানে যেই আসবেন প্রচুর সময় নিয়ে আসবেন হাতে। এই সিজনটা এখন কুলের সিজন। একটু আগে একটা গাছ দেখলাম একদম কুলের ভারে নুইয়ে পড়েছে, পাশে একটা ছোট্ট বাচ্চা তার বাবা মিলে কাঠ কুড়াচ্ছে, কিন্তু কুলের দিকে তাকিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা তো দেখে মনে হয় পাগল হয়ে যেতাম। এই যে আরেকটা কুল গাছ, এটা তাও অনেকটা উঁচু, ওটা পুরো রাস্তার উপরে নুইয়ে পড়েছিল। একবার ভাবলাম যে যাই একটু কুলটুল ছিঁড়ি, তারপরে ভাবলাম যে না, মানে এই যে আমাকে সময় মতো পৌঁছাতে হবে, এইটা ভেবে কত কি স্যাক্রিফাইস করতে হচ্ছে। আর রাস্তাটা দেখুন কিভাবে এগোচ্ছি। আর একটা কুল গাছ, রাস্তার উপর টুইস্ট অ্যান্ড টার্নে ভর্তি। আমাদের নর্থ বেঙ্গল এরকম টার্নস আছে অবভিয়াসলি, বাট মানে সোজা রাস্তা টার্ন যেন ঘুরে উঠছি, মানে একটা জিগজ্যাগ করে ওঠে। আর এটা তো মানে পুরো সাপের মতো, লেফট রাইট লেফট রাইট। এই যে দেখুন অলমোস্ট একটা 360 ডিগ্রি টার্ন। এটা এগোলাম, এটা এগিয়েই আবার এখানে একটা বাইকার্স হেভেন। এটা বাইকার্স হেভেন, চালানোর আলাদা মজা হচ্ছে। তার মধ্যে রোড কন্ডিশন এখন অব্দি খুব ভালো, আর এসবও খুব ভালো চালাচ্ছে। আমি প্রথমে বেশ টানছিলাম, তারপরে দেখলাম ও আমার ওভারটেক করলো। একবার ভাবলাম যে একটু টানাটানি করি, তারপর দেখলাম না, ও পাহাড়ে নতুন এসছে। এখানে ইগো একটা ব্যাপার চলে আসলে চালানোর সময় প্রবলেম হয়ে যাবে। নিজের মতো ফ্রিলি চালাচ্ছে, সুন্দর চালাচ্ছে। আর এদিকে ল্যান্ডস্কেপটা দেখুন, একটা ঘাসের জমি, লাইন দিয়ে সুপারি গাছ নেমেছে, বাঁশের গাছে গার্ড হয়ে গেল, সামনেও তাই। পাহাড়ে সুপারি গাছ কিন্তু আমি অতটা দেখিনি আগে, এখানে দেখছি সুপারি গাছে ভর্তি চারিদিকে। এই যে এখানে সুপারি গাছে ভর্তি, এইদিকে সব সুপারি গাছ, ঝাউ গাছের জায়গায় সব সুপারি গাছ দিয়ে বোধহয় রিপ্লেস হয়ে গেছে। পাহাড়টার রাস্তাগুলো যেন চেনা চেনা একই রকমের, কিন্তু টুইস্টগুলো একটু আলাদা, আর গাছপালার ধরনগুলো একটু আলাদা। বিউটিফুল, ওফ, কম্প্যারিজন হবে না, ওয়ার্থ এভরি পেনি এখন অব্দি। বাচ্চাগুলোকে দেওয়ার জন্য প্রচুর ক্যান্ডি এনেছি, কিন্তু আজকে তাড়াহুড়োটা সব বরবাদ করছে। কালকের থেকে স্টার্ট করবো, ক্যান্ডিগুলোকে রেডি করে বাইরের ব্যাগে রাখবো, সব বাচ্চাগুলোকে দিতে দিতে যাবো। এটা আমি বাবার থেকে শিখেছি। বাবা বলেছিল প্রথমে যখন সান্দাকফু গেছিলেন, তো ওইখানে থেকে অনেক বাচ্চারা এসে বলে আঙ্কেল সুইটস, তো বাবা জিজ্ঞেস করতো কি আঙ্কেল সুইটস, ওরা হয়তো মানেটাও জানে না এটার কি মানে, কিন্তু ওরা যেহেতু শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে আঙ্কেল সুইটস। একদম সোজা যে স্ট্রেচগুলো পড়ছে এগুলোতে 80-90তেও চালানো যায়,
তারপর আবার যখন এমন টুইস্ট অ্যান্ড টার্ন আসছে তখন স্লো করে খুব সুন্দর করে টার্ন করতে হচ্ছে। বিউটিফুল রোড, বাট একটু সাবধানে। যেমন ঋষভ একটু এক্সাইটেড হয়ে তখন টানছিল, আর একটা ট্রাক খারাপ ছিল, তো ওটা একদম রাস্তা রাইট সাইডে রাখা ছিল, একদম সামনে গিয়ে থামলো। তখন ওই জায়গাটায় নিজেকে একটু আটকাতে হবে। কন্ট্রোল উদয়, কন্ট্রোল, নিজেকে বলতে থাকতে হবে। গান বেরিয়েছিল না, সেম সেম বাট ডিফারেন্ট, ওরকমই হচ্ছে। পিছনে দেখি পুরো কলা গাছের জঙ্গল, পুরো পাহাড়ে কলা গাছ আমি দেখিনি আগে অতটা। সুপারি গাছ, কলা গাছ, মনে হচ্ছে আমাদের সমতল ভূমি আর পাহাড়টাকে মার্চ করে দেওয়া হয়েছে। এই যে কলা গাছে ভর্তি। কি হলো? হ্যাঁ, ওটা খুলবি? আচ্ছা, পিছনে দেখছি কয়েকটা লোকাল দোকান রয়েছে, কিছু ফল, তার সাথে মোস্ট প্রবলি মধু রয়েছে। দেখাস একটু, খোল তুই, আমি আসছি। अच्छा, मेटे आलू, कुमड़ो। दीदी ये क्या है ब्लैक ब्लैक सा? चाय की पत्ती है क्या? हाँ, ये वाला टी टी। ओ अच्छा, तिल है। अच्छा, ये ऑरेंज कितने करके है? अच्छा, ये सारा सेट 100 रुपीज करके है। बुझते पारिনি বোধ হয়। ঠিক, থ্যাংক ইউ। 100 টাকার কমলা লেবু নিলাম এখান থেকে, পুড়েই গেল। থ্যাংক ইউ। একটু ধরো, আমি ওখানে দাঁড়াবো। কি কমলা লেবু খাবি? র্যান্ডম গল্প, তার সাথে কমলা লেবু। মেঘালয়ে এসে রাস্তা দাঁড়িয়ে ভাবছি বাথরুম করবো, আর ভয় লাগছে জঙ্গল থেকে কোথায় তীর এসে গাঁদবে ওখানে। বেচারা কিছু করতে গিয়েও ফিরে এলো, আর কিচ্ছু হবে না, যা। আরে ওটা জানে, এরা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি মেইনটেইন করে। হ্যাঁ, তুই প্লাস্টিক ফেলিস না, তাহলেই হবে। তুই তো ক্যামেরার মধ্যে ধরে রাখবে। হাসিয়ে দিচ্ছিস তোরা। আসলে দাঁড়িয়ে অটোটাকে তুলছি, ওরা বলছি অটোটাও ভাববে আমরা এত পপুলার। আমি তুললাম কারণ এই যে বলছি সমতলের গাছগুলো তুলে এনে মনে হচ্ছে পাহাড়ে মার্চ করে দিয়েছে। সেম কেস গাড়ির সাথেও, এখানে নাকি অটো চলছে। পাহাড়ে ক জায়গায় অটো চলতে দেখেছিস তুই? পাহাড়ে কোথায় অটো চলতে দেখেছিস? কাশ্মীরে দেখেছি। কাশ্মীরে যাইনি আমি। কাশ্মীর ভরা অটো দেখেছি, এটা তো খালি অটো। আমি অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ আর আশেপাশে যেখানে ঘুরেছি আমি ইয়ে দেখিনি, কি বলে, অটো চলতে দেখিনি পাহাড়ে। ও ইয়েতে মানালিতে দেখেছিলাম এক পিস দাপাট। হ্যাঁ, তার মধ্যে কলা গাছ, সুপারি গাছ। যাক, ইন্সপিরেশন পেলাম, অনেক কিছু দেখা বাকি। তাহলে এক্ষুনি তো মনে হচ্ছিল দেখেই নিয়েছি সব। আশা করছি আপনারাও লক্ষ্য করেছেন যে লোকাল দোকান থেকে যখন জিনিসপত্র কিনতে গেলাম ওনারা আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝতে পারেননি। মেঘালয়ে যেটুকু দেখলাম ভাষার বৈচিত্র্য প্রচুর, প্রত্যেকটা গ্রামে নিজস্ব নামেও কিন্তু একটা ভাষা হয়। গিভিং এক্সাম্পল, আমরা এখন চলেছি ওয়াড়িচোড়া, যেটা সাউথ গারো হিলসে পড়ে। এখানকার ভাষা হলো গারো। একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম প্রচুর শাল গাছ ছিল, কারণ প্রত্যেকটা গাছ দেখলাম মার্কিং করা আর প্রপারলি নাম্বার দেওয়া। এখানে আরেকটা মার্কেট, নাম হচ্ছে রংজ্যাং। ইলেকট্রনিক্স থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, স্পিকার দেখলাম, বাকি দৈনন্দিন জিনিসপত্র, স্টেশনারি জিনিসপত্র কি নেই। আর এখানে একটা অটো স্ট্যান্ড। এবার এসে পড়েছে একটা 3 রাস্তার মোড়ে, আর দুদিকে দেখতেই পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে। সোজা গেলে পড়ছে বাগমারা, ডান দিক নিলে পড়ছে কি সংসেক, উইলিয়ামনগর, আর তুরা 105 কিলোমিটার। আমরা যাব এই দিকে, বাদিক। এখান থেকে আবার পাহাড়ের লেয়ারগুলো দেখাচ্ছে, একটার পর একটা পাহাড়, আর যত দূরে পাহাড়গুলো যাচ্ছে হালকা কুয়াশার জন্য একটা নীলাভ আভা পড়ছে। এবার প্রবলেমটা হচ্ছে আমি তখন অনেকটা উপরে পৌঁছে গেছি, ভাবলাম যে আরেকটু উপরে পৌঁছাই, তারপর এখানে ভিডিওটা করবো। তারপর ভাবলাম না, আরেকটু উপরে যে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে করবো। করতে করতে হঠাৎ দেখি রাস্তাটা নিচের দিকে যেতে শুরু করেছে, ব্যাস ভিডিও আর করা হলো না, মানে এক্সাক্ট উপরে দাঁড়িয়ে ভিডিও করা হলো না। তো 2-3টে জায়গা এখন পেরোলাম। একটা প্রথমে পড়লো ন্যাংখরা, NENKRA, ন্যাংখরা। তারপরে পড়লো NENGJA, ন্যাংজা। এখানে যা বুঝলাম
অং নং চং নং, এই ওয়ার্ডগুলো বলতে পারলে মোটামুটি একটা একটা করে ওয়ার্ড ওর মধ্যে ম্যাচ করেই যাবে। ন্যাং, নং, ওয়াং, এটা কিন্তু আমি মানে ব্যঙ্গ করার জন্য বলছি না, আমি জাস্ট প্যাটার্নটা বলছি। নঙ্গল বিব্রা, নঙ্গল বিব্রা, ওই যে বললাম নং, এই টাইপের ওয়ার্ডগুলো রয়েছে, সরি সিলেবলগুলো রয়েছে। আসার সময় দুধনাইতে যখন জিজ্ঞেস করলাম, ওনারা বলেছিলেন লাস্ট 40 কিলোমিটার রাস্তা খুব খারাপ হবে। দেখা যাক, এই যে গাছটা তো কুল ভরে রয়েছে কিন্তু হাতের নাগালের বাইরে। সিমসাং রিভার, সিমসাং রিভারের উপর দিয়ে এই ব্রিজটা যাচ্ছে। ও ভিউটা অসাম। এই জায়গার যে ছায়াটা, এই যে এই ছায়াটা দেখলে বোঝা যাবে রোদ আর ছায়ার মধ্যে ডিফারেন্স কতটা। তো এই একটা বিশাল অসুবিধা হচ্ছে, যখন এক স্ট্রেচে একটা রোদের মধ্যে দিয়ে যাচ্ছি তখন চোখটা ধাঁধিয়ে যাচ্ছে, আর যখন হঠাৎ করে ছায়াটা ঢুকছি, এক্স্যাক্টলি ছায়াটা ঢোকার আগ মোমেন্টে যখন চোখের উপরে রোদটা পড়ছে আর সামনে ছায়াটা, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। এবার যদি সানভাইজার না লাগাই চোখ ধাঁধিয়ে যাচ্ছে রোদে, তারপর আরো দেখতে পাচ্ছি না। সানভাইজার লাগালে চোখ ধাঁধিয়ে যাচ্ছে না রোদের জন্য, কিন্তু যখন ছায়া এন্টার করছি তখন কিছু দেখতে পাচ্ছি না। ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, নর্থ বেঙ্গলের থেকে এইখানে টুইস্ট অ্যান্ড টার্ন অনেক অনেক গুণ বেশি। হ্যাঁ, রাস্তাটার ঢালটা কম। আমাদের নর্থ বেঙ্গলের রাস্তার চড়াই বা উত্তরাইটা একটু বেশি ঢাল হয়, এখানে ঢালটা কম কিন্তু বিশাল টুইস্ট। এই যে এক একটা অলমোস্ট 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এই 180 ডিগ্রি হয়ে গেল, আর একটু শার্প বেন্ড, অলমোস্ট 270 ডিগ্রি টার্ন। অ্যান্ড থার্ড হচ্ছে বাইকের ব্যাপারে বলতে চাই, দিস বাইক ইজ পারফর্মিং অসাম। কালকে ওরকম বাজে রোড কন্ডিশন অ্যান্ড অফ রোডে দারুণ পারফর্ম করেছে, আজকে লো এন্ড টর্ক নিজের কামাল দেখাচ্ছে। এই যে পাহাড়ের এত ভয়ানক সব টার্নগুলো, এই রিজগুলো, এই দেখুন থার্ড গিয়ারের নিচে আমার নামতেই হচ্ছে না। মোস্টলি ফোর্থ আর ফিফথ গিয়ার আর থার্ড গিয়ারের মধ্যে চালাচ্ছি, বেশিরভাগ ফোর্থ গিয়ারে চলছে। এই থার্ড থেকে এই ফোর্থে গেলাম, অ্যান্ড ইটস ফ্ললেস। 44 কিলোমিটার বাকি, এবার ছোটোখাটো অফ রোডের প্যাচগুলো শুরু হচ্ছে। এটা বেশি না, 10-15 মিটারের একটা ছোট্ট প্যাচ ছিল। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, উইন্টার লাইনারটা খুলে ফেললাম, বেশ গরম আছে। তো আসামে আসার পর থেকেও একই জিনিস দেখলাম, যে যখন সকালবেলাটা হয় তখনও বেশ ঠান্ডা থাকে আর মারাত্মক কুয়াশা পড়ে, পুরো বৃষ্টির মতো কুয়াশা পড়ে। আমার আজকে এখনো মাথা যন্ত্রণা করছে, যখন সকালবেলা আপনাদের সাথে কথা বললাম ভিডিওটা অন করে, তারপরে গাড়িতে চেনটা ক্লিন করলাম, এই সমস্ত কাজগুলো করে আধ ঘন্টার মতো বাইরে ছিলাম। তারপর থেকে রুমে আসার পর থেকে মাথাটা একটু যন্ত্রণা করছে। তারপরে দেখলাম ওই যখন ব্রেকফাস্ট করছি রোদটা উঠে গেল, টেম্পারেচার একটা ড্রাস্টিক চেঞ্জ হলো, এতক্ষণে এই প্রপার ভিউটা পেলাম, দারুণ। আর এই যে ছোট ছোট একটা করে অফ রোডের প্যাচ পাচ্ছি। বাকি রয়েছে আর 34 কিলোমিটার, আর রাস্তাটা এবার একটু চেঞ্জ হয়ে গেছে। বেশিরভাগ সময়টাই এরকম গ্র্যাভেল আল্লাহ রাস্তা, বাট প্রচুর লাগেজ রয়েছে আমাদের সাথে। এ সবই রিনার দোষ। আসার সময় বললাম যে লাগেজ কম আনতে, তখন বললো না প্রত্যেকদিন অ্যাটলিস্ট একটা করে টি শার্ট তো চেঞ্জ করতে হবে। সেই সব বলে এসে লাস্ট 3 দিন থেকে এক টি শার্ট এখন রয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। কালকে আমি ধরেছিলাম এটা নিয়ে, তারপর বলছে না এখানে ঠান্ডা। তো ভাবলাম বাড়ি থেকে আসার সময় আমি কনসা বলে এনেছি যে মরুভূমিতে যাচ্ছি, গরম হবে। এবার প্রশ্ন আসতেই পারে যে আমার লাগেজ কেন এত তাহলে। আরে বাবা, একটা স্যাডেল ব্যাগ ওকে দিয়েছিলাম, একটা আমার, তো একদিক ভারী হয়ে যাবে একদিক হালকা, ভালো লাগে, তাই আমিও কয়েকটা এক্সট্রা নিয়ে নিয়েছি আর কি। ও তারপর বললো যে না ওখানে গিয়ে ভালো জামা কাপড় না থাকলে ছবি ভালো আসবে না। অ্যাকচুয়ালি এই ডিমেনশনটা কোনোদিনও ভেবেই দেখিনি। বাকি অন্য যে কোনো ব্লগ দেখুন, আমার ছবি দেখুন, সব একই জামা কাপড় আমি ছবি তুলে অভ্যস্ত। আমিও ভেবে দেখলাম না, খারাপ তো বলেনি। আলটিমেটলি বলে না একটা মানুষ নিজে বিগড়ে বাকিদেরও বিগড়ে দেয়, সেম কেস। নিজের লাগেজও ভারী করেছে, আমারটাও ভারী করিয়েছে। এবার দুদিকে স্যাডেল ব্যাগটা মানে প্রায় ফেটে যায় অবস্থা। এবার আবার একটু ভালো রাস্তা শুরু হলো, দেখেই বোঝা যাচ্ছে একদম সদ্য তৈরি রাস্তা, পিচটা একদম সদ্য ফেলা হয়েছে। বলতে না বলতে এই যে কাজ চলছে। থ্যাংক ইউ দাদা তোমাদের। এই রে जा सकते পুরো পিচ ফেলে রাস্তা বানাচ্ছে, প্রপার রোড এটাকে বলে।
আমাদের ওখানে রাস্তা আগে এইভাবে তৈরি হতো, পুরো পিচ দিয়ে আগে একটা লেয়ার বানিয়ে তার উপরে কি বলে স্টোন চিপ দিয়ে তার উপরে পিচ দিয়ে তারপর রোলিং করা হতো। এখন কোথায় যায়, কোথা থেকে পিচ মাখিয়ে আনে, অর্ধেক থাকলো কি না থাকলো, বৃষ্টি হলো কি হলো না, জলের উপরে মারলাম কি মারলাম না, জাস্ট কোনো মতে ওরে বাবা কাজ ছেড়ে দিয়ে চলে যাবো আর কি। এই যে ট্রাম্পের অ্যাক্সেসরি, এটা হচ্ছে মাডগার্ডের এক্সটেনশনটা। অফরোডার নিতে পারিনি, আমি জানি না এটাতে বাড়ি খেয়েছে কিনা। কালকে যে বাজে রাস্তা ছিল তখন থেকে ল্যাগ ব্যাক করছিল, আমি ডেনড্রাইটে কালকে আটকে দিয়েছিলাম, স্টিল আজকে এই খুলে পড়ে গেল। বাড়ি চোরাতে যাওয়ার পথে স্মৃতি হিসাবে রেখে যাবো না নিয়ে যাবো, তোরা কনফিউজ মনে হচ্ছে, আমি নিয়ে যাই। এই স্ট্রেচটা আবার বেশ কিছুক্ষণ ধরেই চলছে, আমি ভাবছিলাম বোধহয় আবার একটা ছোট্ট প্যাচ হবে, তারপরে ভালো রাস্তা শুরু হয়ে যাবে। দেখা যাক, সামনে মনে হচ্ছে আবার একটু ভালো রাস্তা আছে না নেই, হয়তো যতক্ষণে আপনারা আসার প্ল্যান করবেন ততদিন রাস্তা হয়ে যাবে। এখান থেকে কাটিয়ে কাটিয়ে এলাম, এইবার ভালো অফরোডিং শুরু হয়ে গেছে। এটা তো তাও ভালো রাস্তা। ও শিট, এই যে ডেলিভারি যাচ্ছে। হ্যাঁ, এবার একটু রাস্তাটা ভালো হলো। মানে জানি ধুলোয় ঢাকা, আমার বাইকের যে চাকাগুলো হাইওয়ে ওরিয়েন্টেড, তো এই ধুলোর মধ্যে অতটা ভালো গ্রিপ দেবে না, তাই আস্তে আস্তে চালাতে হচ্ছে। সামনে একটা ওয়াটার ক্রসিং রয়েছে, একটা গাড়ি জাস্ট চলে গেল। যা তুই আগে যা। হ্যাঁ, ওনারা যাক, তাহলে বুঝতে পারবো কোথা দিয়ে যেতে হবে। ঠিক আছে, আমার সাথে পিলিয়ন রয়েছে, যদিও পাটা নিচে মনে হচ্ছে রাখতে হবে। সামান্য একটু রাখতে, খুব একটা প্রবলেম হয়নি। এই যে একটুখানি ভিজেছে টোটা শুধু। ওয়াটার ক্রসিং, অফ রোড সব পেরিয়ে ফাইনালি এলাম একটা 3 রাস্তার মোড়ে। এখানে একটা ছোট জনবসতি রয়েছে, এখানে রয়েছে ডাইরেকশন বাঁদিকে দেওয়া সিজু ডোবা কোল, উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু সিজু কেভ। বাঁদিকে হচ্ছে সিজু কেভের রাস্তা, ডান দিকে আমরা এখান থেকে কন্টিনিউ করবো বাড়ি চড়ার জন্য। শ্রীরূপ এখন এসে পৌঁছায়নি। বটগাছটা খুব সুন্দর, মনে যেন বট গাছটার উপরে বেশ করে একটা ছায়াতে সমস্ত দোকানগুলো গড়ে উঠেছে। একটা জিনিস আমি এতক্ষণ ধরে চালিয়ে মনে হলো, যদি কারো খুব বেন্ড কার আর অফ রোডিং পছন্দ হয় তার বাড়ি চড়া আসা উচিত। অবশ্যই, চল, তোর জন্য দাঁড়িয়েছিলাম। এই সিজু কেভের আগে অবধি সবকিছু ঠিক চলছিল, আসল রাস্তা, আসল স্টোরি অ্যান্ড আমাদের সাথে যত ট্র্যাজেডি হয়েছে সবকিছু স্টার্টিং এইখান থেকেই। কিন্তু এইটা আরেকটা অন্য পর্বের জন্য রাখছি, কারণ সময় অলমোস্ট 30 মিনিট কভার করে ফেলেছি, তো এতটা বড় করে লাভ নেই। পরের পর্ব একদিনের মধ্যেই চলে আসবে, স্টে টিউনড, এখান থেকে মারাত্মক একটা স্টোরি আসতে চলেছে। আবার পরের পর্বে দেখা হচ্ছে, টিল দেন বাই বাই, আর এভাবেই সাপোর্ট করবেন।